সংবিধানে ফিরলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। পঞ্চদশ সংশোধনীর আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। বান্দরবানে 96 ঘন্টার রেকর্ড 760 মিলিমিটার বৃষ্টি, পাহাড় ধসে নিহত 5, কক্সবাজারে 2, হবিগঞ্জ সহ 3 জেলায় বন্যা সংখ্যায় চট্টগ্রাম সহ আরও 12 জেলায়, জোয়ারে উপকূলের অনেক এলাকা প্লাবিত। ছেঁড়া ফাটা নোটে ভোগান্তি বাড়লেও ভল্টে পড়ে আছে আওয়ামী আমলের 16,000 কোটি টাকা নতুন নোট। বাজারে ছাড়তে সরকারি নির্দেশনার অপেক্ষায় কেন্দ্র ব্যাংক। ইরানের একাধিক শহরে দ্বিতীয় দিন হামলা, যুক্তরাষ্ট্রের হরমুজে অবাধ চলাচলে বাধা দেয়ায় ফের অভিযান জানালো সেন্টকম। সপ্তাহব্যাপী শেষকৃত্য অনুষ্ঠানের পর জন্মস্থান মাশহাদে আজ খামেনির দাফন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। 3টি আপিল নিষ্পত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ পঞ্চদশ সংশোধনী নিয়ে এই রায় দেন। আপিল বিভাগের এই রায়ের মধ্য দিয়ে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। গণভোটের বিধানও বহাল রাখা হয়েছে। সংবিধানে হস্তক্ষেপ করলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তির বিধানও বাতিল করা হয়। 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল হয়। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল পঞ্চদশ সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের আলোকে সংশোধনী আনা হয়। এছাড়া নারীদের সংরক্ষিত আসন 50 করা হয়। অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করলে সংবিধান স্থগিত বা বাতিল করার শাস্তি সহ প্রায় 54টি বিষয়ে সংযুক্ত করা হয়েছিল এতে। পঞ্চদশ সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল, যাতে করে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা যায়। এবং আজকে আপিল বিভাগ যদিও আমাদের আপিল খারিজ করে দিয়েছেন, কিন্তু তার অর্থ যেটা দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, আর বাকিগুলো এখন সংসদে পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত হবে। আপিল বিভাগের রায়ের বিস্তারিত জানতে সুপ্রিম কোর্ট থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদের রায়ে আপিল বিভাগ নতুন কোনো পর্যবেক্ষণ দিয়েছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল এবং সংবিধান পরিবর্তনের জন্য যে গণভোটের বিধান ছিল সেটি বাতিল করা হয়েছিল। একই সঙ্গে এই সংবিধানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধান স্থগিত করা যাবে না, এ ধরনের কয়েকটি বিধান সহ সংবিধানে নারীদের আসন সংখ্যা 45 থেকে 50 করা হয়েছিল। এই রকম 54টি বিধান ছিল পঞ্চদশ সংশোধনীতে। সেই সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যখন রিট করা 2024 সালের সেপ্টেম্বরে, সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এই পঞ্চদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল সেটি ফিরিয়ে দিয়ে এটিকে আংশিক অবৈধ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল সেই আপিলটি আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির যে আপিল বেঞ্চ, সেই বেঞ্চে এটি নিষ্পত্তি হয়েছে এবং হাইকোর্ট যে রায়টি দিয়েছে হুবহু হাইকোর্টের সেই রায়কে বহাল রাখা হয়েছে। হাইকোর্টের পুরো রায়টি এখন পর্যন্ত বহাল, তবে পূর্ণাঙ্গ যে রায় প্রকাশ করা হবে আপিল বিভাগের রায়ের পরে সেখানে কোনো ধরনের পর্যবেক্ষণ বা পরিবর্তন থাকবে কিনা সেটির জন্য অপেক্ষা করতে হবে। আজকে যেটি হয়েছে যে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ তারা হাইকোর্টের রায়ে কোনো ধরনের পরিবর্তন বা সংযোজন বিয়োজন করেননি। তারা হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টি বহাল রেখেছে। এর মধ্য দিয়ে দেশের যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের ব্যবস্থা ছিল সেটি ফিরে আসলো। একই সঙ্গে সংবিধান সংশোধন করার জন্য যে গণভোট আয়োজন করার বিধান ছিল সেটি ফিরে আসলো এবং বাকি যে বিষয়গুলো রয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কী হবে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, কারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এবং তত্ত্বাবধায়ক সরকার সংসদ ভেঙে দেওয়ার আগে গঠন হবে নাকি সংসদ যেদিন ভেঙে দেওয়া হবে সেদিন থেকে গঠন হবে, এই বিষয়গুলো মূলত সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। এবং
বিচার বিভাগ মূলত জাতীয় সংসদের হাতেই বেশিরভাগ বিষয়গুলো ছেড়ে দিল। তারা শুধু পঞ্চদশ সংশোধনীর আংশিক কিছু বিষয় তারা এখানে বাতিল করেছে। এর মধ্যে আরেকটি বিষয় ছিল যে সামরিক বাহিনীর মাধ্যমে ক্ষমতা নিলে বা অন্য কোনোভাবে ক্ষমতা নিলে সংবিধান স্থগিত করা বা সংবিধান বাতিল করা বা সংবিধানে হস্তক্ষেপ করার যেই বিধানটি রাখা হয়েছিল, যে এর মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার যে বিধান ছিল সেটিও বাতিল করা হলো। অর্থাৎ এর মধ্য দিয়ে কেউ যে কোনো সময়ে রাজনৈতিক নির্বাচনের মাধ্যমেও যদি ক্ষমতা গ্রহণ করে এবং তারা যদি সংবিধান স্থগিত করে, যেটি আমরা সামরিক শাসন আমলে দেখেছি, সেরকম ঘটনা ঘটলে এই রায়ের মাধ্যমে তাদেরকে আর শাস্তির আওতায় আনা যাবে না। এই বিষয়গুলো এই হাইকোর্টে যে বাতিল করেছিল সেগুলোই আপিল বিভাগ বহাল রাখলো। একই সঙ্গে জাতির জনকের ছবি টানানো সহ নারীদের যে 50 আসন, এই বিষয়গুলো বহাল রাখা হয়েছে। এই বিষয়গুলো জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে, এটি হাইকোর্টের পর্যবেক্ষণেই ছিল। সবকিছু মিলে হাইকোর্টের পুরো রায়টি আপিল বিভাগ বহাল রেখেছে এবং এর মধ্য দিয়ে দেশের তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচনী ব্যবস্থা ছিল সেটি আবার ফিরে আসলো। ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আর সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। এদিকে টানা 3 দিনের বৃষ্টিতে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম অঞ্চল। সকালে পাহাড় ধসে চাপা পড়ে বান্দরবানের 5 জন ও কক্সবাজারে 2 জনের মৃত্যু হয়েছে। জোয়ারের পানিতে তলিয়েছে নোয়াখালীর হাতিয়ার 7টি ইউনিয়নের অধিকাংশ এলাকা। এদিকে সিলেট বিভাগেও নদ নদীর পানি বাড়তে থাকায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। বান্দরবানের লামার আজিজ নগরে পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ইউনিয়নের মিশনপাড়ায় ও দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন। এদিকে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে প্রাণ গেছে 2 শিশুর। একটানা বৃষ্টিতে বন্যা, পাহাড়ি ঢলে বাড়ছে নিচু অঞ্চলের পানিতে তলিয়েছে চকরিয়া, উখিয়া, টেকনাফের বেশ কিছু গ্রাম। এদিকে রাঙামাটির কাপ্তাই ও সাজেক সড়ক সহ বিভিন্ন জায়গায় পাহাড় ধসে বন্ধ আছে যান চলাচল। দীঘিনালার কবাখালীতে পানি ঢুকে পড়ে প্লাবিত হয়েছে পাহাড়ি পাড়া। থই থই পানিতে তলিয়ে গেছে বন্দরনগরীর চট্টগ্রাম। পানি ঢুকে পড়েছে নিচু এলাকার দোকানপাট, বসতঘরে। নগরীর বাইরে পানি ঢুকেছে হাটহাজারী, সাতকানিয়া, সীতাকুণ্ড, বাঁশখালীর বেশ কিছু জনপদে। সিলেট বিভাগের জেলা হবিগঞ্জ ও সুনামগঞ্জে বাড়তে শুরু করেছে নদীর পানি। বন্যার আশঙ্কা দেখা দেয়, আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। অন্যদিকে ভারী বর্ষণে মেঘনার অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলার 7 ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের লামার আজিজ নগরের একই পরিবারের 3 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। আর কক্সবাজারের চকরিয়াতে পাহাড় ধসে প্রাণ গেছে 2 শিশুর। এদিকে চট্টগ্রামে প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় গৃহবন্দী নগরী ও আশপাশের উপজেলার হাজার হাজার মানুষ। পাহাড় ধস ও জলাবদ্ধতার আরও খবর জানতে কক্সবাজার থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ মুর্শেদ এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। শুরুতে চলে যাচ্ছে কক্সবাজারে মুর্শেদের কাছে। মুর্শেদ, চকরিয়ায় কি অবস্থা এখন, আর পাহাড় ধস ও বন্যা পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন। কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড় ধসে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। আমরা এমনটি খবর পেয়েছি। এলাকাটি খুবই দুর্গম এবং কক্সবাজারের চকরিয়া বড়ইতলির 7 নম্বর ওয়ার্ডের ডেপতলি নামের একটি গ্রামে এই ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটলে আমরা জানতে পেরেছি সকালে প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শনে গিয়েছিলেন। তবে দুর্গম এলাকা হওয়াতে সেখানে উদ্ধার কার্যক্রম চালাতে খুবই কষ্টসাধ্য হচ্ছে, এমন বিষয়টি আমরা জানতে পেরেছি। অন্যদিকে কক্সবাজারে যে ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যা আরও বেশি রয়েছে এবং গত 24 ঘন্টায় কক্সবাজারে মোট বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে 125 মিলিমিটার, এমনটি আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি। এর আগেও কক্সবাজারে পাহাড় ধসে গতকালই রোহিঙ্গা ক্যাম্পে 8 শিশুর মৃত্যু হয়েছে। আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং সেটি খুবই মর্মান্তিক ছিল। এবং চকরিয়াতে গতকালে প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে সতর্ক করা হয়েছিল এবং যে এলাকাগুলো পাহাড়ি এলাকা রয়েছে, ঝুঁকিপূর্ণ বসবাসরত মানুষদের সতর্ক করেছে বলে আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আমরা যে এলাকাটিতে আছি সেটি একেবারে প্লাবিত হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন সড়কের যে অবস্থা, একেবারে সড়কটিও পানিতে ডুবেছে এবং গত রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি না থাকলেও পানি নেমে গেলেও আবারও যে বাঁকখালী নদীর পানি সহ বিভিন্ন যে নদ নদীর পানি বাড়ছে সেটি একেবারে প্লাবিত হচ্ছে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এবং কক্সবাজারের 9টি উপজেলার বিভিন্ন
অন্তত 9টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম প্লাবিত হচ্ছে, বিশেষ করে রামুর, চকরিয়া, ঈদগাঁও, মাতামুহুরী সহ টেকনাফের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, সে বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং সবচেয়ে ভয়াবহ এবং ঝুঁকিতে রয়েছে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন, এবং যেহেতু পাহাড়ি এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে এবং আমরা নিয়মিত দেখছি প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে সতর্ক করা হচ্ছেন। এই নিয়ে কক্সবাজারে মোট 22 জনের মতো পাহাড় ধসে প্রাণহানি হয়েছে, এমনটি আমরা খবর পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কক্সবাজারের যে এলাকাটিতে আমরা আছি, রামু, বাংলা বাজার সহ এই এলাকাটি একেবারে পানিতে প্লাবিত হয়েছে এবং ঘরবাড়ি সহ বন্যার পানি, অস্থায়ীভাবে বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং চকরিয়াতে যে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনা ঘটেছে এবং সেখানে একই পরিবারের 3 জন মাটি চাপা পড়লে 2 জন শিশু নিহত হয় এবং আরেকজনকে উদ্ধার করা হয়, এবং সেই এলাকাটি একেবারে দুর্গম পাহাড়ি এলাকা ছিল। সেক্ষেত্রে উদ্ধার কার্যক্রম চালাতে কিছুটা বেগ পেতে হলেও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, এমনটি আমরা প্রশাসনের পক্ষ থেকে খবর পেয়েছি। এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। টানা বর্ষণের আরও খবর জানতে এবার চলে যাব চট্টগ্রামের শোয়েবের কাছে। শোয়েব, চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর নতুন করে কোনো এলাকা জলাবদ্ধ হয়েছে কিনা জানাবেন। এই মুহূর্তে বৃষ্টিপাত থেমেছে, আকাশে বৃষ্টিপাত নেই এবং আমরা দেখেছি যে সকালেও ভারী বর্ষণ হয়েছে এবং টানা ভারী বর্ষণের কারণে যে সকল এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল তার অধিকাংশ স্থানেই কিন্তু এখনো জলাবদ্ধতা রয়েছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে রয়েছি কাতালগঞ্জে এবং এই কাতালগঞ্জে কিন্তু বর্ষণ শুরুর প্রথম দিন থেকেই জলাবদ্ধতা দেখা গেছে এবং এখন পর্যন্ত এই এলাকাটি জলমগ্ন অবস্থাতে রয়েছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা অত্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছেন, বিশেষ করে কাজকর্মে যাওয়ার ক্ষেত্রে কিংবা যাদের বাসা বাড়িতে পানি উঠে গেছে তাদেরও কিন্তু দুর্ভোগের শেষ নেই। এবং এই কাতালগঞ্জের পাশাপাশি আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা সহ বেশ কিছু এলাকায় কিন্তু এখনও জলাবদ্ধতা রয়েছে। তবে নগরের সাথে সাথে যেই উপজেলাগুলো রয়েছে সেখানকার পরিস্থিতি ক্রমেই জটিল এবং ভয়ঙ্কর রূপ ধারণ করছে। বিশেষ করে আমরা রাঙ্গুনিয়াতে খবর পেয়েছি সেখানে বেশ কিছু ব্রিজ কালভার্ট ধসে পড়েছে এবং সেখানকার যে কর্ণফুলী নদী আছে, নদীর পানি উচ্চতা বেড়ে এবং পাহাড়ি ঢলের কারণে বেশ কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। সেখানে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। সেখানকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ত্রাণ কার্যক্রম বিতরণ এবং সে সাথে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং রাঙ্গুনিয়াতে এখন পর্যন্ত অর্থাৎ টানা বর্ষণ শুরু হওয়ার পর থেকে পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে এবং গতকাল রাউজানে আমরা খবর পেয়েছি সেখানে এক শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে এবং সেখানেও কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সেখানেও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে, আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেই সাথে ত্রাণ সহায়তা কার্যক্রম সরকারি এবং বেসরকারিভাবে শুরু হয়েছে। হাটহাজারীর বড়দিঘির পাশ সেখানে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়ক যেটি রয়েছে সেটি আজ 3 দিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে, কোমর সমান পানিতে তলিয়ে গেছে। সেই জায়গাটি দিয়ে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে বর্তমানে এবং এর বাইরে খিল্লাপাড়া এলাকায় সেখানে বাসাবাড়িতে কোমর সমান পানি জমে উঠে গিয়েছে এবং তারা কিন্তু সেখানে মানবেতর জীবনযাপন করছেন। এর পাশাপাশি ফটিকছড়ির কথা যদি বলি, সেখানে হালদা নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে এবং সেখানে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ প্রতিস্থাপন করে দুর্যোগ বা ভয়াবহতা কমানোর চেষ্টা করছে স্থানীয় প্রশাসন এবং এর পাশে সাতকানিয়াতে ডলু নদী এবং শঙ্খ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেখানে কিন্তু বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং ক্রমেই সেখানকার পরিস্থিতি জটিল এবং খারাপ হচ্ছে। সেই সাথে সাতকানিয়ার পাশাপাশি বাঁশখালীর অবস্থাও ভয়ানক। সেখানে এরই মধ্যে অনেকে উদ্ধার করে কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। বোয়ালখালী উপজেলার কথা যদি বলি, কর্ণফুলী নদীর তীরবর্তী একটি উপজেলা, সেখানেও কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে পানি উঠে পড়েছে। অর্থাৎ নগরের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি উপজেলাগুলোতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং তারই প্রেক্ষিতে প্রশাসন এবং বেসরকারি পর্যায়ে অনেকে এগিয়ে এসেছেন উদ্ধার এবং ত্রাণ তৎপরতা নিয়ে। টানা বর্ষণ এবং আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে সিলেট বিভাগেও বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা সহ কয়েকটি নদীর পানি বেড়েছে। মৌলভীবাজারে ধলাই নদীর বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন লিপসান আহমেদ এবং মৌলভীবাজার থেকে এম এ হামিদ। শুরুতে চলে যাচ্ছি সুনামগঞ্জে লিপসানের কাছে। লিপসান, নদীর পানি তো বাড়ছে, তো বন্যার সংখ্যা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস, জানাবেন। মূলত যখনই এই জেলায় বৃষ্টিপাত কিংবা নদীর পানি বৃদ্ধি পায় ঠিক সেই মুহূর্তে কিন্তু এই অঞ্চলের যে
মানুষরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে থাকেন। বিশেষ করে আমরা যদি বলি গত 2 দিন ধরেই কিন্তু সুনামগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু এই অঞ্চলে যে নদী অর্থাৎ 206টি নদীর পানি কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমরা যদি বলি যে সুরমা নদীটি রয়েছে, সেই সুরমা নদীর পানি গত 24 ঘন্টায় 44 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদসীমার 0.53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখনো কিন্তু পানি বিপদ সীমার নিচে রয়েছে, যার ফলে কিন্তু এখনো কোনো এলাকা প্লাবিত হয়নি। তবে যদি আজকে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে, সেই সাথে যদি উজান থেকে অর্থাৎ যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, অর্থাৎ পাহাড়ি ঢল নামছে, যদি সেই বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু এই অঞ্চলে অর্থাৎ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি বলি দুর্গম এলাকা তাহিরপুর, ছাতক, ধর্মপাশা, মধ্যনগর, এই অঞ্চলগুলো আগামীকালকের মধ্যে কিন্তু আসলে যে নিম্নাঞ্চল সেগুলো প্লাবিত হবে। বিশেষ করে আমরা যদি বলি আমরা নিম্নাঞ্চলের মানুষদের সাথে কিন্তু কথা বলছিলাম, তারা যদি বলছেন যে নদীর পানি যে গতিতে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত রয়েছে, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এতে কিন্তু অনেকটা দুশ্চিন্তার মধ্যে তারা সময় পার করছেন। অর্থাৎ আমরা যদি বলি 2022 সালের 16 জুন কিন্তু এই অঞ্চলে অর্থাৎ কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই কিন্তু এখানে যেভাবে নদীর পানি বৃদ্ধি হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পেয়েছিল, এতে কিন্তু একদম গ্রাম থেকে শুরু করে শহর পর্যায়ে কিন্তু সবকিছু তলিয়ে যায়, যার ফলে যখনই আসলে এখানে নদীর পানি বৃদ্ধি পায় তখন কিন্তু বন্যার একটি আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে এখন কিন্তু সেই আতঙ্কটি মানুষের মধ্যে রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, যেহেতু আরো 24 ঘন্টা থেকে 48 ঘন্টা বৃষ্টিপাতের একটি সংখ্যা রয়েছে, যার ফলে কিন্তু আসলে এই অঞ্চলে একটি বন্যা একদম একদম নেই বললে সেটি বলা যায় না, অর্থাৎ বন্যার একটি সংখ্যা রয়েছে। যদি নদীর পানি বৃদ্ধি পায়, পাহাড়ি ঢল নামে, তাহলে কিন্তু বন্যার একটি সংখ্যা রয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যে এলাকায় আসলে প্লাবিত হবে তারা যেহেতু যদি জরুরি বার্তা পৌঁছে দিতে কিন্তু এই কন্ট্রোল রুমটি চালু করা হচ্ছে। পাশাপাশি যে 12টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদেরকেও কিন্তু ইতিমধ্যে নির্দেশ দেওয়া হচ্ছে, যদি কোনো এলাকা প্লাবিত হয় তাদেরকে যাতে উদ্ধার তৎপরতা চালানো হয়, সেই সাথে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রীও রাখা হয়েছে। অর্থাৎ যেহেতু সবকিছুর জন্য অর্থাৎ বন্যা মোকাবেলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু প্রস্তুতি রাখা হচ্ছে। তবে এখানকার মানুষরা যেটি দাবি করেছেন, যাতে সঠিক যে সতর্ক বার্তা সেটি যেন আসলে মানুষদের কাছে পৌঁছে দেওয়া। তো সব মিলিয়ে বলা যায়, যেহেতু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এতে কিন্তু এই অঞ্চলে মানুষ একটি বন্যা আতঙ্কের মধ্যে আসলে সময় পার করছেন। নদীর পানি বৃদ্ধির আরও খবর জানতে এবার চলে যাব মৌলভীবাজারের হামিদের কাছে। হামিদ, ধলাই নদীর বাঁধ ভেঙে কতটি গ্রাম প্লাবিত হয়েছে আর অন্যান্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কি অবস্থা? মৌলভীবাজারে আজকে সকালের সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় মখাবিল নামক এলাকায় যে এখানে একটি বেড়িবাঁধ ছিল, সেই বেড়িবাঁধ দিয়ে অনেকটা অংশ বিএসএফ এর বাধায় কাজ করা সম্ভব হয়নি। সেই এলাকা দিয়ে বেড়িবাঁধ ভেঙে 15 থেকে 20টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এতে করে জনভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়েছে, মানুষের ফসলি জমি তলিয়ে গিয়ে হাজার হাজার একর জমি নষ্ট হচ্ছে এবং এই এলাকার ইসলামপুর ইউনিয়নের 7 থেকে 8টি উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেগুলোতে পানি উঠে যাওয়ার কারণে বন্ধ রয়েছে। প্রতিনিয়তই কিন্তু দ্রুত গতিতে পানি বাড়ছে। উজানে পানি বাড়ার তার উজান থেকে পানি নামার কারণে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে ইসলামপুর ইউনিয়নের কুরমা, চাম্পারায়, শ্রীপুর, মখাবিল সহ অন্যান্য যে এরিয়া রয়েছে সেগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং রাস্তাঘাট পানি উঠে যাওয়ার কারণে লোকজনের চলাচল করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদের সাথে, তিনি জানিয়েছেন যে ভারতে কিছুটা বৃষ্টি কম হচ্ছে, এতে করে নদীর পানি যেহেতু আগে বৃষ্টি হয়েছিল সেগুলো নামতে শুরু করেছে এবং এগুলো 5 থেকে 6 ঘন্টা সময় লাগে নিচের দিকে নামতে এবং এতে করে নদ নদীর পানি বৃদ্ধি হয়েছে। আমি কথা বলেছিলাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে গতকালকে 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজকে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 95 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং থাকবে এবং এতে করে নদ নদীর পানি বৃদ্ধি সহ বন্যার আশঙ্কা রয়েছে। লোকজন চরম দুর্যোগের মধ্যে ভোগান্তি পোহাচ্ছেন গতকাল থেকে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী বা দুর্গত এলাকায় কোনো প্রশাসনিক কর্মকর্তাকে দেখা যায়নি। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সবশেষ।
টানা বর্ষণ এবং উজানের ঢলে বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা। পকেটে টাকা আছে কিন্তু বাজারে সওদা মিলছে না। কয়েক মাস ধরে এমন ভোগান্তির মুখে পড়ছেন লাখ লাখ মানুষ, কারণ টাকাটা ছেঁড়া কিংবা ফাটা। ব্যবহারযোগ্য নোটের সংকটে সাধারণ মানুষের ভোগান্তি যখন চরমে, তখন বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ভল্টে পড়ে আছে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে ছাপা 16,000 কোটি টাকারও বেশি নতুন নোট। অর্থনীতিবিদরা বলছেন, খরচ বাঁচাতে এই টাকা এখনই বাজারে ছাড়া জরুরি। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় নিয়ন্ত্রক সংস্থা। বিস্তারিত নাইম কামালের প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে বাজারে চাহিদা মতো নতুন নোটের সরবরাহ না থাকায় হাত বদল হতে হতে জরাজীর্ণ হয়ে পড়েছে অধিকাংশ টাকা। ফলে এই পচা নোটের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। আমার হাতে 100 টাকার যে নোটটি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আপনি কিছুই কিনতে পারবেন না, কারণ নোটটি ছেঁড়া। এরকম লাখ লাখ নোটে বাজার এখন সয়লাভ। সাধারণ মানুষ বলছেন, এ ধরনের নোট দিয়ে তারা যেমন কিছু কিনতে পারছেন না, ঠিক তেমনই খুব সহজে ব্যাংকে গিয়ে বদলাতেও পারছেন না। অবাক করা তথ্য হলো, বাজারে যখন নতুন নোটের এমন হাহাকার, ঠিক তখনই বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ভল্টে পড়ে আছে 16,000 কোটি টাকারও বেশি নতুন নোট। অর্থাৎ আপনার পকেটে অকেজো টাকা, আর ব্যাংকের ভল্টে পড়ে আছে আসল টাকা। সেই টাকা কেন বাজারে আসছে না, সেই প্রশ্ন এখন সবার মনে। তথ্য বলছে, পতিত আওয়ামী সরকারের ছবিযুক্ত এসব নোট বেশ আগেই ছাপানো হয়েছে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান পরিস্থিতিতে এই বিশাল অঙ্কের টাকা বাজারে ছাড়া নিয়ে এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে। এদিকে চাহিদা মতো নতুন টাকা যোগান দিতে পারছে না সরকারি মুদ্রণালয় বা টাকশাল। অর্থনীতিবিদরা বলছেন, জনগণের ট্যাক্সের টাকায় ছাপানো নোট আটকে না রেখে জনগণের প্রয়োজনেই বাজারে ছাড়া হবে বুদ্ধিমানের কাজ। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্থনীতি যে গভীর সংকটে পড়ছে, আর অর্থের অপচয় করে আর আমরা টাকা যাতে আর না ছাপাই, যে টাকাগুলো ছাপানো আছে এই টাকাগুলোই আমরা এখন বাজারে ছেড়ে দিই, কারণ এটা তো রাষ্ট্রের স্বীকৃতি, মানে রাষ্ট্রের স্বীকৃতি টাকা। সুতরাং এটা ভল্টে রাখলে এটা কিন্তু রাষ্ট্রের আসলে ক্ষতি হবে। যে পরিমাণ লাস্টে প্রিন্ট করেছে, আমি পত্রিকার রিপোর্ট অনুযায়ী বলছি যে সেগুলা পিছনে খরচ হয়েছে প্রায় 300 কোটি টাকা। এই মুহূর্তে যদি রাষ্ট্রের 300 কোটি টাকার পরিবর্তে আপনি এটাকে আবার সাবস্টিটিউট করতে চান, তাহলে 600 কোটি টাকা এই সমপরিমাণ মুদ্রার জন্যই খরচ হবে, যেটা বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির জন্য 600 কোটি টাকা কিন্তু বিশাল। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রস্তুতি তাদের আছে, তবে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে উপর মহলের নির্দেশের। চাহিদার মোতাবেক আমরা নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়তে পারছি না, আর পুরাতন ডিজাইনের যে নোটগুলো এখনও আমাদের ভল্টে কিছু রয়ে গিয়েছে, এই ব্যাপারে আসলে সিদ্ধান্ত দরকার। এই ব্যাপারে যদি সিদ্ধান্ত গৃহীত হয় যে না, এই নোটগুলি আমরা বাজারে ছাড়তে পারি অন্তর্বর্তীকালীন সময়ের যে চাহিদা সেটা মেটানোর লক্ষ্য, তবে অবশ্যই আমরা ছাড়বো। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বাজারে জরাজীর্ণ নোটের সংখ্যা কমিয়ে আনতে নীতি নির্ধারকদের উপর ভরসা করা ছাড়া উপায় নেই। নাইম কামাল, এখন, ঢাকা। গাজীপুরের রাজাবাড়ী বাজার থেকে জেলা শহরের সঙ্গে যাতায়াতের সঙ্গে 9 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল 5 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক, কিন্তু নির্মাণের মাত্র 8 মাসের মাথায় সড়কটি দেবে গিয়ে ধসে পড়েছে নদীতে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা, আর ঠিকাদার বলছেন নদী তীরবর্তী হওয়ায় এমন ভাঙন স্বাভাবিক ঘটনা। ইফতেখার রায়হানের প্রতিবেদনে বিস্তারিত। আঞ্চলিক মহাসড়কটি নির্মাণের বছর পেরোনোর আগেই একদিকে দেবে গিয়ে ধসে পড়ছে নদীতে, অন্যদিকে রাস্তা জুড়ে দেখা দিয়েছে ছোট বড় ফাটল। এমন ভোগান্তি আর দুর্ভোগ নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন শ্রীপুর থেকে গাজীপুর জেলা সদরে চলাচলকারী কয়েক হাজার বাসিন্দা। সড়কের ভাঙন ঠেকাতে নদীর পাড়ে ব্লক বসানো সহ সড়ক নির্মাণের দায়িত্ব পায় সালাম দুর্গা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরুতেই স্থানীয়রা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুললেও তা তোয়াক্কা করেননি ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বর্তমানে সামান্য বৃষ্টিতেই ব্লকগুলো দেবে গিয়ে ধসে পড়ছে নবনির্মিত সড়কটি। এরই মধ্যে কয়েক দফা মেরামত করা হলেও সড়কের ধস থামানো যায়নি। পানি মারছে না, হিলাইছে না, এমনি হেল করে গেছে, এই যে করে যাওয়ার পথে ভেঙে গেছে। সঠিকভাবে কাজ যদি হইতো তাহলে রাস্তা তো দ্রুত যত খারাপ হওয়ার কথা না। ইঞ্জিনিয়ার কোনো দিন এখানে আসেই না,
কথা বললে তারপরে বলে যে অন্য জায়গার চেয়ে ভালো করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে। সে অনুযায়ী গত 4 জুলাই ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শনের পর রাস্তার দুর্দশা দেখে দ্রুত মেরামতের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। সোয়েলের বিষয়টি মাথায় নিয়ে টেস্টের রেজাল্টটি নিয়ে এখন এমনভাবে নির্মাণ করা হবে যাতে গাড়ি চাপিয়ে যদি যায় বা ভারী যানবাহনও যদি চলাচল করে রাস্তাটি ভবিষ্যতে আর ক্ষতিগ্রস্ত হবে না। নদী তীরবর্তী হওয়ায় রাস্তায় এমন ভাঙন স্বাভাবিক ঘটনা বলে জানান ঠিকাদার। অপরদিকে ঠিকাদারের জামানত রাখা 90 লাখ টাকা দিয়েই সড়ক মেরামত করা হবে বলে জানায় উপজেলা প্রকৌশল বিভাগ। একটা হাই কোয়ালিটির কাম হয়েছে, কনসালটেন্টের টিম দাঁড়াই থাকে কাম করাইছে। সাইডটা হইলো ওইটা একটা খাল আছে, বেশি বৃষ্টির কারণে সাইডে খালে হয়তো একটু কাটিং হয়েছে, এই জন্য তো সমস্যা নাই। ক্যারেজের রাস্তাটা ছিল না, একদম নতুন মাটি ভরাট করে অংশটা তৈরি করা হয়েছিল। আগে খালেরই অংশ ছিল বলা যায়, নতুন মাটি ভরাট করে যেহেতু কাজ করা হয়েছে, এটা একটা সিজন গেলে দেন এটা স্টেবল হয়ে যাবে। তো আমরা লাকি যে এটা জামানতের সময়ের মধ্যে ঘটেছে, তাকে দিয়ে আমরা এটা শীঘ্রই ঠিক করতে পারবো। গাজীপুর জেলা শহরের সঙ্গে শিল্পাঞ্চল শ্রীপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে 5 কিলোমিটার সড়ক নির্মাণের ব্যয় ধরা হয় 9 কোটি টাকা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। কুমিল্লায় প্রাচীন ও দীর্ঘ ডাকাতিয়া নদীর পুরোটা শুধু দখলই নয়, নগরায়ণের জাতাকলে দূষিত ও বিষাক্ত হয়ে পড়েছে। কলকারখানা মানুষের ব্যবহৃত নানা বর্জ্য ও রাসায়নিকের প্রভাবে দূষিত হয়ে আছে ডাকাতিয়া সহ তার শাখা প্রশাখায় যুক্ত খালগুলো। মরছে মাছ ও জলজ উদ্ভিদ। দুর্গন্ধে পানিতে নামতে পারছে না নদী তীরের মানুষ। খালেদ সাইফুলের প্রতিবেদনে বিস্তারিত। কুমিল্লা সদর দক্ষিণ এবং লালমাই উপজেলায় বর্ষার পানি যে খাল দিয়ে ডাকাতিয়া নদীতে প্রবাহিত হচ্ছে সেটি গুঙ্গাইজুরি খাল। 24.5 কিলোমিটার খালটি একসময় স্থানীয় জনপদের কৃষি ও অর্থনীতির প্রধান উপজীব্য ছিল। স্থলপথের উন্নয়নের আগে এটি নৌপথ হিসেবেও ব্যবহার হতো, কিন্তু খালে প্রবাহিত কলকারখানার বিষাক্ত বর্জ্য পুরো খালটি দূষিত করে ফেলেছে। শুধু তাই নয়, এই পানি প্রবাহিত হয়ে ডাকাতিয়া নদীর পানিকেও করেছে দূষিত। কলকারখানার বিষাক্ত বর্জ্যে পানির ঘনত্ব এতটাই বেড়েছে যাকে পোড়া মোবিলের সাথে তুলনা করা যায়। পানির খুব নিকটে দাঁড়িয়ে অনুভব করছি এখানে দুর্গন্ধে টেকা দেয়, যা স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করছে। যেই পানি কৃষক এবং মৎস্যজীবী মানুষের জন্য আশীর্বাদ হওয়ার কথা ছিল, সেটি এখন অভিশাপে রূপান্তর হয়েছে। শহর ও আশপাশ এলাকার বিভিন্ন বর্জ্য এসে পড়ছে নদীতে। এতে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। পরিবেশ বিপর্যয়ের কারণে বেকার হয়েছে এই অঞ্চলের কৃষি এবং মৎস্য নির্ভর মানুষেরা। অনেক দুঃখজনক, এই যে আমরা প্রতিবেশীরা আছি, এটার গন্ধে আমরা টিকতে পারতেছি না। কলকারখানার পানি আসা মানে পুরা ময়লা হয়ে গেছে, এটাতে কেউ নামতে পারে না, নামলেই আপনার গা চুলকায়। ভারত থেকে নেমে আসা নদীটি নতুন ও পুরাতন ডাকাতিয়া নামে দুটি ধারায় প্রবাহিত হয়েছে। নতুন ডাকাতিয়া সদর দক্ষিণ, লালমাই, লাকসাম, মনোহরগঞ্জ, শাহরাস্তি ও হাজীগঞ্জ হয়ে 141 কিলোমিটার অতিক্রম করে চাঁদপুর গিয়ে মেঘনা নদীতে মিলেছে। এ নদী তার ঐতিহ্য হারিয়েছে বহু আগেই। এ নিয়ে ক্ষোভ স্থানীয়দের। পানিটা প্রচণ্ড ভোগান্তি দিচ্ছে কৃষিতে। জমি এই পানি যদি দেওয়া হয় ধান নষ্ট হয়ে যায়। মাছ ধরতে পারতেছি না, মাছও ধরতে পারি না, কোনো মাছ থাকে না, মরে যায়, লগে লগে মরে যায়। নদী নয়, যেন ময়লার ভাগার। নদীর এমন বিপর্যয়ে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। এখন আর ডিসচার্জ হয় না। ইপিজেডের বর্তের কারণে আজকে 20 বছর যাওয়ার শুরু হয়েছে, গন্ধে মানুষ দাঁড়াইতে পারে না। কুমিল্লা শহরের নেতাদের কাছে বললে এটা একটু ভুলও শুনছে বলেও বলে না। নদীটির পুনরায় খনন এবং তার পুরনো রূপ ফেরাতে সরকার প্রকল্প গ্রহণ করছে। নদীর দূষণ রোধে সবার সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন বলছেন এই কর্মকর্তা। আমাদের যে পরিকল্পনা, আমাদের ডাকাতিয়া নদীর ড্রেজিংয়ের একটা পরিকল্পনা আছে। আমরা এখানে বর্তমানে সার্ভে করছি
আমাদের এখানে ফিজিবিলিটি স্টাডিও করা হয়েছে। আর তো আমাদের সামনে মানে এই নদীটি খননের পরিকল্পনা রয়েছে। ল্যাব থেকেও প্রতিনিয়ত আমাদের কলকারখানা বসগুলো টেস্ট করা হয়। যদি টেস্টের ক্ষেত্রে দেখা গেলো ফলাফল মানমাত্রা মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা ওদের যদি মানমাত্রা বাইরে থাকে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিই। প্রাণ প্রাচুর্যে ভরা ডাকাতিয়া নদী হারিয়েছে তার রূপ আর চিরচেনা সৌন্দর্য। অবহেলা আর নগরায়নের জাতাকলে দূষিত পুরো নদীর পানি। এ নদী ফিরে পাক তার আপন রূপ, এমনটাই প্রত্যাশা নদীকেন্দ্রিক মানুষের। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। 108 বছরেও সম্প্রসারণ হয়নি নেত্রকোনার 12 কিলোমিটার রেল লাইন। জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত এই রেল লাইন সম্প্রসারণ হলে পর্যটনের পাশাপাশি খুলবে অর্থনীতির নতুন দুয়ার। স্থানীয়রা বলছেন, রেল লাইন সম্প্রসারণ করে নতুন আন্তনগর ট্রেন চালু করা গেলে এই অঞ্চলের অন্তত 10 লাখ মানুষের যাতায়াতে সুফল আসবে। আর সম্প্রতি এলাকাটি পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী আশ্বাস, সম্ভাব্যতা যাচাই করে দ্রুত রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু হবে। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদী আর সাদামাটির রঙিন সৌন্দর্যের কারণে নেত্রকোনার দুর্গাপুর ভ্রমণ পিপাসুদের কাছে যেন স্বর্গরাজ্য। তবে যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার পর্যটন বরাবরই পিছিয়ে। জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত মাত্র 12 কিলোমিটার হলেও 108 বছরেও চালু হয়নি রেল সেবা। এই পথ রেল লাইনের সাথে সংযুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন 4 উপজেলার অন্তত 10 লাখ বাসিন্দা। দেশ 3 বার স্বাধীন হইল, কিন্তু অদ্যাবধি আমরা রেলের মুখ দেখতে পারি নাই। আমরা নগদে চাচ্ছি জারিয়া থেকে একটা আন্তনগর ট্রেন চালু হোক। ট্রেনের ব্যবস্থাটা যদি দুর্গাপুর আমাদের হইতো তাহলে অনেক সুবিধা হতো। জারিয়া থেকে ময়মনসিংহ রোডে একটি লোকাল ট্রেন দিনে 5 বার আসা যাওয়া করায় প্রতিদিনই স্টেশনটিতে ভিড় করেন হাজারো যাত্রী। কিন্তু সড়কপথে 12 কিলোমিটার পাড়ি দিতে অতিরিক্ত অর্থের পাশাপাশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। দুর্গাপুর থেকে কিংবা নেত্রকোনা থেকে যদি ট্রেনটা দেয় তাহলে হলো আমাদের কম খরচে আমরা আসতে পারি। 3 টানা মিলে প্রায় 5 লক্ষের মতো লোক চলাফেরা করে ঢাকা পর্যন্ত। তো এই 5 লক্ষ লোকের জন্য অনেক সুবিধা হবে। জারিয়া রেল স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের লক্ষ্যে ইতিমধ্যেই স্টেশনটি পরিদর্শন করে 12 কিলোমিটার রেল লাইন সম্প্রসারণের সমীক্ষা যাচাই শেষে দ্রুতই কাজ শুরু হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী। অনেকটা জায়গা অ্যাকোয়ার করতে হবে, প্লাস এটার বাস্তবায়ন করতে যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কিভাবে অগ্রসর করা যায় সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আমরা এইসব মিটিং করব। তবে আজকে আমরা সরজমিনে সবকিছু দেখে গেলাম। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিকে জারিয়া পর্যন্ত বর্ধিত করতে ইতিমধ্যেই ডিও লেটার পাঠানো হয়েছে। ট্রেনটি চালু হলে শুধু অর্থ আর সময় নয়, সব দিকে সাশ্রয় হবে বলে মনে করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল। সময় না শুধু উপকার হবে, সময় বাঁচবে, স্কুল কলেজ ছাত্রছাত্রী রুগী টুগী সব দিক দিয়ে মিলে যোগাযোগ ব্যবস্থা বা নেটওয়ার্কিং যখন উন্নত হয় তখন মানুষের জীবনমানের উন্নত হয়। তো সেটাই করার চেষ্টা করছি। 1912 সাল থেকে শুরু হয়ে 1918 সালে বাণিজ্যিকভাবে শ্যামগঞ্জ থেকে জারিয়া জাঞ্জাল হয়ে দুর্গাপুরের রেল লাইন সম্প্রসারণ করার সিদ্ধান্ত গৃহীত হলেও পরবর্তীতে যুদ্ধসহ নানা সংকটে আজও দুর্গাপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ হয়নি। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বুশেহর, চাবাহার, বন্দর আব্বাস, মিশরিক সহ বেশ কয়েকটি শহরে টানা দ্বিতীয় দিন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরান শাহ শহরের একটি বিমানবন্দরের মার্কিন হামলায় একজন নিহত হয়েছেন। ট্রাম্পের দাবি, ইরানের উপর এবার অন্য যে কোনো সময়ের তুলনায় শক্ত আঘাত করা হয়েছে। জবাবে কুয়েত, কাতার ও বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর হরমুজ প্রণালী ইরানি ব্যবস্থায় চলবে এবং কেউ নাক গলাতে আসলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির স্পিকার বাঘের গালিবাফ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। দাউ দাউ করে জ্বলছে ইরানের হরমুজগান প্রদেশের একটি বন্দর, যা ইরানের কৌশলগত উপকূলীয় শহর ও বন্দর। এছাড়া এটি হরমুজ প্রণালীর প্রবেশপথের কাছে অবস্থিত। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মাছের জেটি ও বন্দরের বিভিন্ন স্থাপনা। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া উঠতে দেখা যায়।
এছাড়া ইরানের বুশেহর, চাবাহার, বন্দর আব্বাস, সিরিক ও আবু মুসা দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় একযোগে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। দেশটির গোলেস্তান প্রদেশের রেল সেতুতে 7টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র। বন্দরনগরী চাবাহারে হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। এছাড়া ইরান শাহ শহরের একটি বিমানবন্দরে মার্কিন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা দেওয়া এবং এই জলপথে ইরানের অবৈধ দখলদারিত্ব নিরসনে ট্রাম্পের নির্দেশে হামলা চালানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের প্রতিটি হামলার জবাবে তাদের উপর 20 গুণ বড় পাল্টা আঘাত হানবে যুক্তরাষ্ট্র। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই এসব অঞ্চলে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জারি করা হয় উচ্চ সতর্কতা, বাসিন্দাদের বাইরে বের হওয়া নিয়ে আসে বিধিনিষেধ। মার্কিন হামলার করা জবাব দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী ইরানের তত্ত্বাবধানেই চলবে। এখানে কেউ মাথা ঘামাতে আসলে তাকে যথাযথ জবাব দেওয়া হবে। এদিকে আইআরজিসির দাবি, ইরানের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকা থেকে মাশহাদগামী সেতুগুলোতে আঘাত করেছে যুক্তরাষ্ট্র। এই শহরে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কার্যক্রম ব্যাহত করতেই পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তানভীর জনি, এখন বিশ্ব। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে। ইরান ও ইরাকের 5টি শহরে সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান শেষে তাকে সমাহিত করা হচ্ছে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান মাশহাদে। ইমাম রেজার সমাধির পাশে শায়িত করা হবে খামেনিকে। ইরানের প্রয়াত নেতা আলী খামেনিকে শেষবারের মতো বিদায় জানাতে ইরাকের নাজাফ ও কারবালা নগরীতে জড়ো হন লাখো মানুষ। এদিকে লেবাননের বৈরুতেও খামেনিকে শোক জানাতে সমবেত হন হাজারো মানুষ। এ সময় টেলিভিশনে দেয়া ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেন, ইরানের পাশে সবসময় রয়েছে হিজবুল্লাহ। খামেনির দাফন ঘিরে সপ্তাহব্যাপী জানাজা ও শোকযাত্রার আয়োজন করে ইরান। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। টেস্টের পর সিরিজের প্রথম ওয়ানডেতেও ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার সঙ্গী হয়েছিল বাংলাদেশের। তাই সিরিজ বাঁচানোর লড়াইয়ে বৃহস্পতিবার হারারেতেই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। বিস্তারিত মাহফুজ আহমেদের প্রতিবেদনে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ। মাত্র 142 রানের ছোট্ট টার্গেট পার করতে পারেনি টাইগার ব্যাটাররা। টেস্টের 2 ইনিংসের হতাশার পর ওয়ানডেতেও ব্যাটারদের ছন্দহীনতা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজের দলের জন্য। সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামার আগে অনুশীলনে তাই বেজায় ব্যস্ত টাইগাররা। কেননা সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিভাগকেই ঘুরে দাঁড়াতে হবে। অভিজ্ঞ সৌম্য সরকারের কণ্ঠে সেই প্রত্যয়েরই সুর। আজকে আমরা টিম হিসাবে প্র্যাকটিস করেছি, তো আশা করবো আমরা ব্যাটসম্যানরা সবাই ঘুরে দাঁড়াবো। ফার্স্ট ম্যাচটা লুজ হয়েছে, এখন 2টা ম্যাচ আছে, তো চাইবো সবাই বেস্টটা দিয়ে ম্যাচটা উইন করতে। যদিও ব্যাটারদের দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার মতে জিম্বাবুয়ের বাড়তি বাউন্স, বড় বাউন্ডারি এবং স্বাগতিক পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে মানিয়ে নিতে ভুগছেন বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশে যখন খেলি দেখা যায় যে বাউন্ডারির সাইজটা থাকে 60-65, কিন্তু এই জায়গার বাউন্ডারিটা কিন্তু ছিল অলমোস্ট 75-73। এই জায়গাটাতেই আসলে আমাদের অ্যাডজাস্টমেন্টটা হয়তো বা করতে পারেন। জিম্বাবুয়েন ফাস্ট বোলাররা কোয়ালিটি ফাস্ট বোলার, 4টা ফাস্ট বোলারই খুব চমৎকার লাইন লেন্থে বল করছেন, একটা বাউন্স পাচ্ছেন তাদের হাইটের কারণে। অবশ্যই এখান থেকে আমরা কামব্যাক করবো আমি বিশ্বাস করছি। অন্যদিকে প্রথম জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে জিম্বাবুয়ে। নতুন অধিনায়ক রিচার্ড এনগারাভার নেতৃত্বে সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য স্বাগতিকদের। এই ম্যাচ জিততে পারলেই ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে টানা 2 ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে রোডেশিয়ানরা। প্রথম ম্যাচে পেসারদের দাপট ও শেষ দিকের গুরুত্বপূর্ণ জুটিও বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে জিম্বাবুয়েকে। হারারের একই পেস ও বাউন্স সহায়ক উইকেটে আবারও টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মত সংশ্লিষ্টদের। মাহফুজ আহমেদ, এখন।
শেষ করছে এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।